আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ। সুদের হার কমে যাওয়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এমনটি হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তবে অন্যদিকে উচ্চ সুদহার, করমুক্ত সুদ এবং সেকেন্ডারি বাজারে বিক্রির সুবিধায় জনপ্রিয় হয়ে উঠছে ট্রেজারি বিল ও বন্ড। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে 6,063 কোটি টাকা। আগের 2 বছর কমেছিল 21,124 কোটি ও 3,296 কোটি টাকা। অথচ একসময় বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ছিল সরকারের অন্যতম উৎস। বিশেষজ্ঞদের মতে 2019 সালে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনেকটা কঠোর হয়। একই নামে বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনার সুযোগ কমে আসে। 1 লাখ টাকার বেশি বিনিয়োগে টিআইএন বাধ্যতামূলক করা হয়। এর সঙ্গে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় অনেকে এখন সঞ্চয়পত্রে জমানো টাকা ভাঙছে। সাধারণত সেভিং সার্টিফিকেটে যারা চাকরিজীবী তারাই কিন্তু বেশি সঞ্চয়পত্রগুলি কিনে, এবং আমাদের কস্ট অফ লিভিং হাই হয়ে যাওয়াতে তারাও কিন্তু আস্তে আস্তে সেই সঞ্চয়পত্রগুলি কিন্তু ভেঙে খাচ্ছে। সব ধরনের লজিকের এগেনস্টে এটাকে বাজারে সবচেয়ে হাইয়েস্ট লেভেল করে ফেলেছিল, যার ফলে মানুষ সঞ্চয়পত্রের দিকে অনেক ঝাঁপিয়ে পড়েছিল। বিনিয়োগকারীরা এখন বেশি ঝুঁকছে ট্রেজারি বিল এবং বন্ডের দিকে, যেখানে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ দ্রুত বাড়ছে। 2023 সালের জুন শেষে এ খাতে মোট বিনিয়োগ ছিল 23,115 কোটি টাকা, যা 2025 সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,14,159 কোটি টাকায়। বন্ডের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। বন্ডে কিন্তু এখনো মানুষ 11.5-12% পর্যন্ত পাচ্ছে, এবং সেখানে কোনো ভ্যাট বা ট্যাক্সের কোনো মামলা নাই। ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে জনগণের, সিটিজেনদের ইনভেস্টমেন্ট ডিলারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতেও সরকার ইন্টারেস্ট রেট বেশ ভালো দিচ্ছে, 10%, 11%, 12%। এ অবস্থায় চাকরিজীবী এবং নিম্ন আয়ের মানুষের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 328 জন প্রার্থী। এর মধ্যে দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 জন ও হল সংসদের জন্য 155 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জমা দিয়েছেন 4 জন। নির্বাচনী তফসিল অনুযায়ী 19 আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর 2টা পর্যন্ত সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? ফর্ম সংগ্রহে আজ ভিড় কেমন দেখছেন, জানাবেন। সিনথি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচনের যে অস্থায়ী নির্বাচন অফিস আছে, সেই অফিসে কিন্তু আমরা অবস্থান নিয়েছি। তো এখান থেকে আমি আপনাকে জানাচ্ছি যে আগামী 11 সেপ্টেম্বর যে জাকসুর যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের যে আজকে শেষ দিন নমিনেশন সাবমিট করার জন্য, যে আজকে 4টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। ফর্ম তোলার যে সময়সীমা নির্ধারণ আছে 2টা পর্যন্ত, 2টার পর কিন্তু 4টা সর্বশেষ সময়সীমা নির্ধারণ করেছেন। তাদের ফর্ম জমা দিতে হবে, এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিন্তু সেনাবাহিনী চেয়ে একটা চিঠি দিয়েছেন আজকে, যে নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয় সে কারণে কিন্তু তারা সেনাবাহিনী চেয়ে তারা একটা চিঠি দিয়েছেন কর্তৃপক্ষ। তো আগামী যেহেতু নির্বাচন দীর্ঘ 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচন সংশয়ও দেখা দিয়েছে, যে কারণে নির্বাচনটা যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়, যে জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, এবং
সেনাবাহিনী চেয়ে তারা কিন্তু একটি চিঠি দিয়েছেন ইতিমধ্যেই, আমাদেরকে আজকে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে। তো এই মুহূর্তে কিন্তু নির্বাচন পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যান্টিন ও বিভিন্ন বটতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী আমেজ চলছে ছাত্রদের মধ্যে, আমরা দেখেছি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ জাকসু নির্বাচন নিয়ে চিন্তিয়া। ধন্যবাদ। বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে কটাক্ষ করায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা আরও বলেন, তাদের মেধা বিরোধী কোটার দাবি অবৈধ। প্রকৌশল খাতে যোগ্যতাবিহীন কোনো অপচেষ্টা চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা চরিত্র বদলায় নেই। আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোর 6টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশের শ্রীনগর উপজেলার 16খড় এলাকায় যাত্রী ছাউনির পাশে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান, রাইসা ও তানজিল। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা 2 জন ঘটনাস্থলেই নিহত হন। চলতি মৌসুমে টাঙ্গাইলে 300 কোটি টাকার পাট উৎপাদনের পর হারভেস্টার শেষে হাটবাজারগুলোতে চলছে বেচাকেনা। পরিবেশ অনুকূলে থাকায় এবার ফলন ভালো হওয়ায় দামও ভালো পাচ্ছে চাষিরা। তবে পানি না থাকায় জাগ দিতে সমস্যার পাশাপাশি বেড়েছে খরচও। এদিকে কৃষি বিভাগ বলছে, গেল বছরের চেয়ে এবার পাটের উৎপাদন বেশি। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলে এবছর 18,361 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এতে উৎপাদন হবে প্রায় 2 লাখ বেল পাট, আর এর মাধ্যমে এবার কৃষকের আয় হবে 300 কোটি টাকারও বেশি। প্রতিমন পাট বিক্রি হচ্ছে 2,500 থেকে 4,000 টাকা দরে। ফলন ভালো হলেও পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা। বৃষ্টিপাত নাই, নদী নালাও বন্ধ, আমরা তো খেতেই পাট দাবাইয়া আছি। কামলার দাম হলো 700, খাওয়া দিয়া খরচ দিয়া আমাদের ঠিক থাকে না। দিতে যাও পানি আসে, এই সুইচ গেটের কারণে পানি আমরা পাই না। আমাকে পাট নিয়ে খুব কষ্ট। এখন জাগ দেওয়া মেলা দূরে নেম লাগে, কামলা খরচ অনেক বেশি বেড়ে যায়, তার জন্য আমরা খুব অসুবিধায় আছি। পাটের যে খরচ আর পাটের যে দাম, তাতে এই দামে কৃষকের পোষাইতেছে না, কৃষক ক্ষতিগ্রস্ত। পাটের ফলন ভালো হবার পাশাপাশি চাষিরা আশানুরূপ দাম পাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে পাট কাটা শুরু হয়েছে। আপনারা জানেন যে এবছর বৃষ্টিটা এক নাগারে মুষলধারে খুব কম হয়েছে, স্ক্যাটারভাবে হয়েছে, এই জন্য একটু পানির সংকট ছিল। তো সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পাট পচার কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে আমাদের প্রায় 50% পাট কর্তন সম্পন্ন হয়েছে এবং পাটের ফলন আমরা আশা করি যে এবার ভালো হবে। আবরার মাহি, RTV। জুলাই গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জান শরীফ মিঠু। 1 বছর পেরিয়ে গেলেও হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ তার পরিবার। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
২৪ জুলাই আগস্টের ছাত্র আন্দোলন জনতার অংশগ্রহণে রূপ নেয় গণ অভ্যুত্থানে। উত্তরায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ফরিদপুরের জান শরীফ মিঠু। ১৯ জুলাই বনশ্রীতে জুম্মার নামাজ শেষে রাস্তায় হাঁটার সময় হেলিকপ্টার থেকে পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন তিনি। স্ত্রী রোহেদুন সেজবা ইভা বহু কষ্টে খুঁজে পান স্বামীর নিথর দেহ এবং পাশবিকভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য বুকে এবং মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ও সকালে একটা সসেজ খেতে চেয়েছিল সিপির, তো তখন ওর পাশে থেকে বলে, বাবা সব সিপি দোকান বন্ধ, বিকেলে দোকান খুললে তোমাকে এনে দেবো। তখন আমার মেয়ে বলে যে আমার কিছু লাগবে না, আমার বাবা লাগবে। এই উত্তরটা আর জান শরীফের দেওয়া হয় নাই। আজকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কেউ বলবে না ইভা আমি আছি তোমার জন্য, আমার কষ্টের কথা বলার আর কেউ নাই। সন্তানের মৃত্যু শোকে পাগল প্রায় মা। দ্রুত হত্যার বিচার সহ রাষ্ট্রের সহযোগিতা চান তিনি। ঘুমাইতে পারি না, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকি, ওই গুলির শব্দটা মাথায় আনি না। তখন মনে হচ্ছে আমার বাবা কত কষ্ট পাইছে। গুলিটা যখন লাগছে এতটুকু একটা কাটা পায়ে পড়লে কষ্ট পাইছি, এই কষ্ট কি আর শোয়ার মতন কাউকে বুঝাইতে পারা যাবে না। মানুষেরা আম্মুকে ডাকে, আমার কান্না শিখি, আমার মিঠু আমাকে আম্মুকে ডাকছে, আমি কান দাঁড়া করে রাখি, মানতে পারি না। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান ফরিদপুরবাসীর। যারা নির্বিচারে এই শহীদদেরকে শহীদ করেছে তাদের জন্য এই বাংলার মাটিতে বিচার হয় এবং সেই বিচারের দাবি নিয়ে শহীদ পরিবারগুলি আজকে এই সরকারের দিকে তাকিয়ে রয়েছে এবং তাদের পরিবারের সমস্ত দায় দায়িত্ব যেন রাষ্ট্র বহন করে। সেই পরিবার আসলে কিভাবে চলতে পারছে, রাষ্ট্রীয় যে অর্থ সেটা পেল কিনা, সেই ব্যাপারে আমরা শুরু থেকে খোঁজ খবর রাখছি। আমাদের সেলই আছে আলাদা, সেই সেলটি শুরু থেকে কাজ করে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুরের মোট 7 জন শহীদ হয়। আব্দুল হামিদ, RTV। যুক্তরাষ্ট্রের 58% মানুষ মনে করে জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্সের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। 6 দিন ধরে চলা এই জরিপে দেখা গেছে 65% মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। তবে জরিপে 33% স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে একমত নন। 9% কোনো উত্তর দেননি। রয়টার্সের এই অনলাইন জরিপে অংশ নেন প্রায় 4500 মার্কিন নাগরিক। সোমবারে প্রকাশিত এ জরিপের মাধ্যমে গাজা ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। জরাজীর্ণ ভবন আর জনবল সংকটে ধুঁকছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কেবল 5 জন চিকিৎসককে প্রতিদিন সামলাতে হচ্ছে শত শত রোগীর চাপ। শয্যার ঘাটতি থাকলেও উপজেলার বেশিরভাগ মানুষকেই চিকিৎসার জন্য নির্ভর করতে হয় এই হাসপাতালের উপর। মোংলা সংবাদদাতার তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মোংলার 2 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালটির নাজুক অবস্থা ফুটে উঠেছে জরাজীর্ণ ভবনের গায়ে। কাগজে কলমে 50 শয্যা হলেও আশপাশের উপজেলার শত শত রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন। নেই শয্যা, তবুও মেঝেতে শুয়ে সেবা নিচ্ছেন অনেকে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণেও চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। চিকিৎসক আছেন মাত্র 5 জন। ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য নেই আধুনিক যন্ত্রপাতি। হাসপাতালে কোনো পরিষ্কার তেমন সুবিধের না, বাথরুম সুবিধের না, ফিট নেই। 50-এ কিছু হয় না, 100 করা উচিত। এখানে ডাক্তার একটাই আসে আর সব নাচ দিয়ে দেখে। মহিলাদের অশ্রম, পুরুষের অশ্রম এর কোনো ঠিক নেই। অশ্রম নষ্ট, একজন লাইনে দাঁড়া রয়েছে, কোথায়। উন্নত চিকিৎসা দেওয়ার ইচ্ছা থাকলেও সীমিত সরঞ্জামে তা সম্ভব হয় না। পর্যাপ্ত পরিমাণ টেকনোলজি থাকে তাহলে আরো বেশি রোগীর সেবা দেওয়া সম্ভব এবং আমরা আরো বেশি কাজ করতে পারবো। হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীত করা গেলে সেবার মান বাড়বে জানান নার্সিং সুপারভাইজার। 100 বেড উত্তীর্ণ করা হয় তাহলে সেই হিসাবে আমাদের স্টাফ, ডাক্তার, আয়া, সুইপার, ওয়ার্ড বয়, দারোয়ান, পিয়ন সবকিছু দিলে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেবা দিতে অবহেলা করছেন না জানান চিকিৎসকরা। আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা ইতোমধ্যে কাগজপত্র প্রেরণ করেছি। আমরা জানি না আসলে এটা কবে নাগাদ হবে, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য সীমাবদ্ধতার বেড়াজালে আটকে আছে মোংলাবাসীর উন্নত চিকিৎসার স্বপ্ন। তাই এ নিয়ে সরকারের কার্যকরী পদক্ষেপ চান স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কসবা আঞ্চলিক সড়কটি।
হাঁটু সমান জমে থাকা পানি মারিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার দাবি ভুক্তভোগীদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেখে বোঝার উপায় নেই এটি মানুষ আর যানবাহন চলাচলের রাস্তা। পুরো সড়কেই থই থই করছে পানি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুঠিকাটের পুল থেকে মাইজখার, রামপুর, পাইনারূপ, বায়েক মহাসড়ক পর্যন্ত সড়কের এমন বেহাল দশা থাকায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মৃত্যু ঝুঁকি নিয়েই চলাচল করছেন উপজেলার কয়েক হাজার বাসিন্দা। সড়কের অনেক জায়গায় নেই কার্পেটিং, খানাখন্দে জমে আছে পানি। স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার সড়কটি সংস্কারের কথা জানালেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। দেখতে পারতেছেন অবস্থা খুব খারাপ, জায়গাটার ভাঙ্গা, তারপর পানি লেগে থাকে। আমরা চাইতেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের রাস্তা খুবই দ্রুতভাবে আমাদের রাস্তা মেরামত করে দিক, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে চলাফেরা করব। সরকারের কাছে অনুরোধ করতেছি দয়া করে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি কমান আর আমাদেরকে এই রাস্তাটা খুবই শীঘ্রই রাস্তাটা মেরামত করে দিন। জনভোগান্তি কমাতে সড়কটি সংস্কারের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পানি নিষ্কাশনের বিষয়টি মাথায় রেখে সেই প্ল্যান মোতাবেক আপনারা কাজগুলো করবেন, তাতে আপনারা যেমন উপকৃত হবেন, ওই এলাকা এবং ওই রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবে সবাই উপকৃত হবে। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকি থাকা সত্ত্বেও প্রশাসনের অবহেলার কারণে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তাদের। আব্দুল হামিদ, RTV। নোয়াখালীর সেনবাগ পৌর শহরের প্রবেশ মুখে করা হয়েছে ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। বারবার পৌর প্রশাসকের কাছে আবেদন করেও সরানো যায়নি জনবসতিপূর্ণ এলাকায় এমন অপরিশোধিত ময়লার স্তূপ। দুর্গন্ধের কারণে দোকান ও বাসাবাড়ি ছেড়ে অনেকেই চলে যাচ্ছেন এলাকা ছেড়ে। নোয়াখালীর সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সাধারণত পৌর এলাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে অস্থায়ীভাবে একটি সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে রাখা হয়। পরে সেখান থেকে নেওয়া হয় শহর থেকে কয়েক কিলোমিটার দূরের কোনো স্থায়ী ডাম্পিং স্টেশনে। তবে ব্যবস্থাপনার এ চিত্র একেবারেই ভিন্ন নোয়াখালীর সেনবাগের পৌর এলাকায়। শহরে নির্দিষ্ট সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় অনেকটা স্থায়ীভাবেই স্টেশন বানানো হয়েছে নগরীর প্রবেশ মুখে, যার কয়েক মিটারের মধ্যেই রয়েছে বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গন্ধে বাসাবাড়ি ও দোকানপাট গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। এখানে ময়লা স্তূপের দুর্গন্ধের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক ময়লার অনেক গন্ধ হয়, আর এই কারণে আমরা ঠিকমতো যেতে আসতে পারি না। এই দুর্গন্ধের কারণে আমরা নাক মুখ চেপে ধরে দ্রুত হেঁটে চলে যাই। এই পথটা দিয়েই প্রতিনিয়ত আমার ছাত্রছাত্রীরা হাঁটাচলা করে এবং প্রতিনিয়তই তারা এই দুর্গন্ধের শিকার হয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার দাবি জানালেও বন্ধ হয়নি। পৌরসভা থেকে আমরা পৌরসভা থেকে অনেক অভিযোগ করছি, কিন্তু কোনো সুফল পাইতেছি না। শিগগিরই জমি ক্রয় করে একটি সেকেন্ডারি ডাম্পিং স্টেশন তৈরি করার কথা জানান দায়িত্বে থাকা পৌর প্রশাসক। জেলা প্রশাসন স্যার জানেন এবং তৎপ্রেক্ষিতে তারা বলেছেন যে আমাদেরকে যদি আমরা একটা জায়গা দিতে পারি তাহলে আমাদেরকে তারা সেকেন্ডারি স্টেশন করে দেবে এবং সেই মোতাবেক মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই সেকেন্ডারি স্টেশনের জন্য একটি জমি দেখা এবং আমাদের এই জমি ক্রয়ের প্রক্রিয়াটি চলমান রয়েছে। জনদুর্ভোগ লাঘবের এই আবেদন যেন দ্রুত কার্যকর হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। চলতি বোরো সংগ্রহ মৌসুমে সর্বোচ্চ ধান চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। অধিদপ্তর বলছে খাদ্য মন্ত্রণালয়ের ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি গত 15 আগস্ট শেষ হয়ে এবার 3,76,942 মেট্রিক টন ধান, 14,06,533 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 51,307 মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবার সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে 3,50,000 মেট্রিক টন ধান, 14 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। সিরিজের টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নুরুল হাসান সোহানের দলের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে
আবার হোঁচট খায় দলটি। আজ জয় পেলে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার 8-এ থাকবে টাইগার যুবারা। কোচ মিজানুর রহমান মনে করেন বাকি ম্যাচগুলো জিততে পারলে তার দল সেমিফাইনালে খেলতে পারবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।